শক্তিমতী নিত্যমেরীকে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং নমস্কার। আর এই স্মৃতি রক্ষা কমিটির সকল সদস্য, প্রধানত কর্মধার মাননীয় শ্রী সনৎ কুমার পাল, তাদের জানাই আমার পক্ষ থেকে নমস্কার, শুভেচ্ছা। বিবেকানন্দ স্মৃতি রক্ষা কমিটি এবং সেই নামের সাহিত্য রেখেই সকালে হয়েছে ছাত্র সম্মেলন ছিল। আর পূজনীয় মাতাজি স্বামীজি খুবই বললেন খুব অসুস্থ, সুজি পয়সা বলা যে নামছে না, তো কি হলো হঠাৎ তিনি হঠাৎ সেদিন যে এবং রামচন্দ্র তারা কথা বলতে হয়তো তার অসুস্থতা নিয়ে কথা হচ্ছিল। তো তিনি হঠাৎ ওখানে গিয়ে বললেন, দিদি আমাকে তোমার কি মনে হয়? এগুলো তো আমাদের খুব জানা সংজ্ঞা। বলছেন এটা মান নয়। মান বলতে বোঝাচ্ছেন আত্মসম্মান বোধ, আত্মশ্রদ্ধা। ওই আমাকে কেউ কিছু একটু মুখ দেখালো, আমার ভীষণ আত্মসম্মানে লেগে গেল, আমি ভীষণভাবে অপমানিত বোধ করলাম, সেইটা নয়। আত্মশ্রদ্ধা, নিজেকে শ্রদ্ধা করো। তোমার সম্মান তুমি নিজেই অ্যাচিভ করতে পারো, লাভ করতে পারো। কেউ তোমাকে জগৎ এসে সম্মান দেবে না। নিজেকে শ্রদ্ধা করো। নিজেকে যদি শ্রদ্ধা করতে শেখো তাহলে অপরকেও শ্রদ্ধা করবে, এবং যেই শ্রদ্ধাটা তুমি দেবে অপরকে, সেই শ্রদ্ধাটা তুমি ফিরে পাবে। সেই শ্রদ্ধাটা কি? আত্মশ্রদ্ধা, নিজেকে নিজে খুব বড় করে মনে করা না। সিন্নন্তু বিশ্বেই অমৃতস্য পুত্রা। আমরা কে? আমরা যদি সেই কথা মনে রাখি, আমরা ঋষি মুনিদের বংশধর, আমরা অমৃতের পুত্র। আমরা এখানে সাধারণ ওই ফাটা জিন্স পরে আর মোবাইলে রিল করে জীবন কাটাতে আসিনি। 20,000, 1 লক্ষ, 25 লক্ষ লাইক পেতে পৃথিবীতে আসিনি। আমাদের মৃত্যুর পরও যাতে 20,000 বছর মানুষ একটু বলে যে মানুষটা এসছিল, সেই করতে পৃথিবীতে এসছি। স্বামীজির কাজ করতে পৃথিবীতে এসছি। আজকে ফেসবুকে 20 লক্ষ লাইক, কালকে একটাও নেই। ডিপ্রেশন, সুইসাইড হচ্ছে তো, হচ্ছে তো। এটাকে আত্মশ্রদ্ধা বলে না। আত্মশ্রদ্ধা, তুমি কে? তুমি অমৃতের পুত্র। ওই লাইক কে কে করলো না করলো তাতে থোড়াই কে হয়। কারো পছন্দ হলো না, লাইক করলো না, কারো পছন্দ হলো, লাইক করলো। আজকে করলো, কালকে নাও করতে পারে। আমি সেই করতে পৃথিবীতে আসিনি। অন্যে আমাকে মার্জিন করে দেবে না, অন্যে আমাকে বলে দেবে না যে তুমি কতটা পপুলার, কারণ আমি জানি আমি কে। আমি অমৃতের পুত্র। আমি স্বামীজির কাজ করতে পৃথিবীতে এসেছি। স্বামীজি বলছেন দাগ রেখে যাও, দাগ রাখতে পৃথিবীতে এসেছি। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, রাসবিহারী বসু, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাদের নাম আমরা এখনো করি, কারণ তারা দাগ রেখে গিয়েছিলেন। এই দাগ রাখার নামটাই হলো আত্মশ্রদ্ধা। এখন বলতে পারি আমরা, আমাদের কি ক্ষমতা আছে? অনেক ক্ষমতা আছে। স্বামীজি বলছেন প্রত্যেকে পোটেনশিয়ালি ডিভাইন। তুমি যদি পড়াশোনা জানো, তুমি পাড়ার যারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না, একটি বাচ্চাকে তৈরি করো, একটি বাচ্চাকে বিনা পয়সায় পড়িয়ে তাকে বড় করো, তাকে মানুষের হওয়ার পথটা দেখিয়ে দাও। সে আরো 100টা বাচ্চাকে তৈরি করবে, 100টা মানুষ তৈরি করবে। নামটা থাকবে তুমি। স্বামীজির আদর্শে একজন ছিল যার মাথাটা খারাপ ছিল, যে এই অর্থ সর্বস্ব সমাজেও বিনা পয়সায় আমাকে পড়িয়েছিল এবং আজকে আমাকে মানুষ হওয়ার পথ দেখিয়েছিলেন। এইটা হচ্ছে দাগ রেখে যাওয়া। যার অর্থ নেই তাকে পারলে সামান্য অর্থ দিয়ে তার রোজগারের ব্যবস্থা করে দাও।
যার খাদ্য নেই তাকে খাদ্য দিয়ে তাকে সাহায্য করো, যার বিদ্যা নেই তাকে বিদ্যা দাও, আর যার মধ্যে আত্মশ্রদ্ধা নেই তাকে আত্মশ্রদ্ধা দাও। এইটাকে দাগ রাখা বলছেন, এটাকে বলছেন মান। আর হুঁশের কথা স্বামীজি কি বলছেন? হুঁশ হচ্ছে তুমি পৃথিবীতে কেন এসেছো। প্রথমে প্রশ্ন হলো আমি কে? আমি আত্মশ্রদ্ধা রাখছি, আমি শ্রীনন্ত বিশ্বে, আমি অমৃতের পুত্র, আমি কে? এরপর হুঁশে রাখো যে আমি কি করতে পৃথিবীতে এসছি। শুধুই ঘুরে বেড়াবো, নিজেরটুকু খাবো, নিজে যা রোজগার করব, আমি আমার পরিবার, ব্যাস। এখন তো পরিবারও না, নিউক্লিয়ার, শুধু আমি। এখন আর আমরা বলেও নেই, এক একটা ছোট ছোট পরিবার, ছোট হতে 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 শুধু আমিতে গিয়ে দাঁড়িয়েছি। এটাকে হুঁশ বলে, যে আমি পৃথিবীতে এসেছি হুঁশে, যে সমগ্র মানব জাতির জন্য আমি যদি কিছু নাও করতে পারি, আমার কতটুকু ক্ষমতা আমরা বলবো, নিশ্চয়ই করতে পারো, চেষ্টাটা করো। একজনের জন্য করলে সে 100 জনের জন্য করবে, সে 100 জনের জন্য করলে সে 1 লাখ মানুষের জন্য করবে, এবং আমার মধ্যে সেই শক্তিটা আছে। এটা হচ্ছে হুঁশ। আমি কি করতে পৃথিবীতে এসেছি? দাগ রেখে যাওয়ার জন্য এসেছি। এই মান আর হুঁশের সমন্বয়ে যখন আমরা মানুষ হতে পারবো, স্বামীজির স্বপ্ন তখন পূরণ হবে। অনেক স্বপ্ন দেখেছেন স্বামীজি আমাদেরকে নিয়ে। তিনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখছেন। যখন তিনি শিকাগোতে গেছেন, পালংকে ওনাকে শুতে দেওয়া হয়েছে, প্রথমটুকু নয়, প্রথমে ওনাকে 3 দিন কাটাতে হয়েছে একটা কাঠের বাক্সে, ওই ঠান্ডার মধ্যে। খাবার দাবার কিছু ছিল না, বস্ত্র ছিল না, গরম বস্ত্র। তারপর তাকে যখন ওখানকার মানুষ চিনতে শুরু করে, জানতে শুরু করে, তিনি পালঙ্কে তাকে শুতে দেওয়া হয়েছে, মখমলের বিছানা, স্বামী শুতে পারছেন না, হাউ হাউ করে কাঁদছেন, বলছেন আমার ভারতের ভাই বোনেরা, মায়েরা, বাবারা আধ পেটা খেয়ে কষ্ট করছে, আমি এখানে শুয়ে বিলাসিতা করব? পারবো না। কাঁদছেন। তিনি বলছেন আমার স্বপ্ন ভারতবর্ষ, আমার দুঃস্বপ্ন ভারতবর্ষ। কারণ সেই সময় ভারতবর্ষের অবস্থা খুব সঙ্গীন ছিল, পরাধীন ভারতবর্ষ সেই সময়, সব দিক থেকে ভারতবর্ষ সেই সময় একেবারে বিধ্বস্ত। ধর্ম, আধ্যাত্মিকতা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, সব দিক থেকে তখন আমাদের ভারতবর্ষ বিধ্বস্ত। সেজন্য তিনি স্বপ্ন দেখছেন একটা সুন্দর স্বাধীন ভারতবর্ষ হবে, তাদের কাঁধে ভর দিয়ে হবে ইয়াং জেনারেশন, ইয়াং ব্লাড, ইয়াং ইন্ডিয়া। সেই সময়ের কথা স্বামীজি ভেবেছেন, আমরা ভাবতে পারি সেই সময় এখন দেশ পরাধীন ছিল ইত্যাদি ইত্যাদি। এখন তার পরাধীন নেই, আমরা দিব্যি স্বাধীন আছি। সত্যিই আমরা স্বাধীন আছি তো? আছি? কি মনে হয় তোমাদের? স্বাধীন নেই? স্বাধীন না স্বাধীন নেই? এই কিছুদিন পরই 26শে জানুয়ারি আসবে, প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র রাষ্ট্র আমাদের, কিন্তু আমরাও স্বাধীন, ভীষণভাবে পতাকা টতাকা ওড়াবো, গান গাইব, দেশাত্মবোধক গান, জনগণ মন অধিকার, এটা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানগুলো শেষ করব, রাত্রিবেলা লাইট জ্বলবে, পিকনিক হবে। স্বাধীন তো আমরা, তাই না? স্বাধীন নই। স্বাধীন কথার অর্থ হচ্ছে স্বাধীন। আমরা নিজেরা যদি নিজেদের অধীনে থাকি, মানে প্রত্যেকে নিজের কথা বলছি, ভারতবর্ষের কথা আমি এখানে বলছি, তোমাদের অধীনে যদি থাকো তাহলে তোমরা স্বাধীন। এবং তোমরা এক একজন যখন স্বাধীন হবে, ভারতবর্ষ তখন প্রকৃত স্বাধীন হবে। আমরা স্বাধীন, আমরা এখন কিসের অধীন? মোবাইল। হার্টটা না থাকলেও চলবে, মোবাইলটা যেন থাকে, তাই তো? বুকে হৃৎপিণ্ডটা ধকপক না করলেও চলবে, মোবাইলটা যেন বুক পকেটে থাকে। মোবাইল আমাদের এখন আর স্বাধীন থাকতে দেয়নি।
নিজেদের স্বাধীন ভাবো, নিজেদের স্বাধীন করো। এবং সেটা কি করে সম্ভব হবে? এই যে বললাম, মান আর হুঁশ সমন্বয়ে হবে। মোবাইল দেখবে না কেন? প্রযুক্তির উন্নতি হচ্ছে, মোবাইলের বিরোধিতা আমি করছি না, কিন্তু মোবাইল যেন আমাদের কন্ট্রোল না করে, আমরা যেন মোবাইলকে কন্ট্রোল করি। তাহলে তোমরা অনেক স্বাধীন, অনেক সুন্দরভাবে বাঁচতে পারবে নিজেদের অধীনে যদি থাকো। নিজেদের অধীনে থাকতে গেলে স্বামীজিকে জানতে হবে, মান আর হুঁশ সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। সেটা করো। তোমাদের নিয়ে স্বামীজি অনেক স্বপ্ন দেখেছেন, দেখছেন, এবং তোমাদের কাঁধে ভর দিয়ে ভারতবর্ষ কিন্তু এগোচ্ছে, অনেক দিক থেকে এগোচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গায় অনেক ল্যাকেজ রয়েছে, যেগুলো স্বামীজির দুঃখের কারণ হয়েছে। অত্যন্ত পরিমাণে মোবাইল আসক্তি, অত্যন্ত পরিমাণে নেশার যে বস্তুগুলো তার প্রতি আসক্তি, এতে ভারতবর্ষের কোমরটি ভেঙে যাচ্ছে। সারা পৃথিবীতে ভারতবর্ষ একসময় এমন একটি দেশ ছিল যাকে বলা হতো সোনে কা চিড়িয়া। কারণ কি কারণে? ভিখারির দেশ ছিল ভারতবর্ষ না। সোনে কা চিড়িয়া এমনি এমনি বলা হতো না। এতগুলো বিভিন্ন জাতি ভারতবর্ষের ওপর নানান সময় এসছে কেন? এমনি এমনি এসছে, উন্নতি করবে বলে এসছে না, ভারতবর্ষ থেকে সম্পদ নিয়ে যাওয়ার জন্য এসছে। 200 বছর ইংরেজ, ফরাসি, পর্তুগিজ, তারপর মোগল ইত্যাদি, তারা কিসের জন্য এসছে? এখান থেকে, ভারতবর্ষ থেকে সম্পদ নিতে। কি সম্পদ? শুধুই সোনা গয়না মণি মাণিক্য? আমাদের যে বেদ উপনিষদের বইগুলো ছিল, যে বইগুলো রয়েছে, চিকিৎসা শাস্ত্র, নীতিশাস্ত্র, সব ভারতবর্ষ থেকে বিদেশে গিয়ে সেখান থেকে যখন সেটা সার্টিফাইড হয়ে আসছে যে এটাই ঠিক, তখন আমরা সেটাকে গ্রহণ করছি। কিন্তু এগুলো গেছে সব এখান থেকে। আমরা হিউয়েনসাংয়ের বর্ণনা জানি। হিউয়েনসাং ভারতবর্ষে এসেছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি। সেগুলো জ্ঞানের ভাণ্ডার ছিল, এখান থেকে তারা নিয়ে গেছে সব। বাইরে থেকে আমাদের কিছু আসছে না, কিন্তু যে কোনো ধরন, ফিলোসফি বলো, নীতিশাস্ত্র বলো, চিকিৎসা শাস্ত্র বলো, শল্য চিকিৎসার পদ্ধতি বলো, উন্নত মেডিকেল ট্রিটমেন্ট বলো, সব এখান থেকে গিয়েছে, সব বেদ উপনিষদে ছিল। কিন্তু আমরা মর্যাদা দিতে পারিনি, বা আমাদের অত্যাচারে আমরা বিভিন্ন জিনিস ভুলে গিয়েছিলাম, আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছিল। যে আমাদের ভাবতে শেখাতে হয়েছিল তোমরা নিঃস্ব, অজ্ঞ, মূর্খ সব দিক থেকে, এটা ভাবতে শেখানো হয়েছিল। আমরা তাই নিয়ে বসে আছি। ব্রিটিশরা এসে আমাদের অনেক উন্নতি করেছে, কলেজ করেছে, স্কুল করেছে, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছে। ওরা আমাদের কাছ থেকে শিখে আমাদেরই শিখিয়েছে। এই ভারতবর্ষ যদি আমরা নিজেদের ভারতবাসী হিসেবে চিনতে শিখলে আমাদের ইতিহাসটাও আমাদের জানতে হবে। স্বামীজি বলছেন, পাশ্চাত্য থেকে তুমি নাও, তুমি কারিগরি বিদ্যা নাও। ভারতবর্ষ, পাশ্চাত্য তাদেরকে আধ্যাত্মিকতা দেবে। আধ্যাত্মিকতা মানে কিন্তু শুধু এই ঘন্টা বাজিয়ে, ফুল প্রদীপ দেখিয়ে, ফুলের অঞ্জলি দিয়ে আধ্যাত্মিকতা নয়। সেটাকে আধ্যাত্মিকতা বলছে না, সেটাকে ধর্মচারণ বলছে। আধ্যাত্মিকতা মানে তুমি যখন নিজেকে চিনতে পারছো, সেটাই আধ্যাত্মিকতা। নিজেকে চেনো। আধ্যাত্মিকতায় কি নেই? সায়েন্স, অত্যন্ত ইন্টেলিজেন্সই দরকার আধ্যাত্মিকতাটাকে বুঝতে গেলে। ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি যদি তুমি বুঝতে চাও। এবং তোমরা প্রত্যেকেই স্কুল কলেজে পড়ো, যে পড়াশোনাগুলো পড়ো, ফিজিক্স পড়ছো, কেমিস্ট্রি পড়ছো, হিস্ট্রি, জিওগ্রাফি পড়ছো, এই সমস্ত পড়াগুলো সূত্রপাত কিন্তু আমাদের বেদ উপনিষদ, সেটা জানতে শেখো। তাই তোমরা ভারতবর্ষে জন্মেছ, আমরা ভারতবর্ষে জন্মেছি, সেটা আমাদের সৌভাগ্য। কিন্তু আমাদের নিজেদেরকে জানতে গেলে স্বামীজিকে জানতে হবে, ভারতীয় ইতিহাসকে জানতে হবে, আর এইটা মনে মনে প্রতিদিন বলতে হবে যে আমরা অমৃতের পুত্র, সোহম। আমি এখানে ওই সাধারণ মানুষের মতো ফাটা জিন্স পরে
আর মোবাইল কানে দিয়ে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে পরের অনুকরণ করে ঘোরার জন্য পৃথিবীতে আসেনি। অনন্ত শক্তি আমার মধ্যে আছে, স্বামীজি বলছেন আছে তোমার মধ্যে, সেইটাকে জাগরিত করতে পৃথিবীতে এসেছি। এইটা যেদিন আমরা বুঝতে পারবো, নিজেকে বলো, নিজেকে প্রতিদিন উঠে বলো যে আমি অমৃতের পুত্র। দু চারটে বন্ধুদের মধ্যে তোমাদের, এটা আমি খারাপ বলছি না, বন্ধুদের মধ্যে দু চারটে খুব বড় বড় জোক বলে, দু চারটে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে নিজেদেরকে আমরা খুব ভাবি এই তো বন্ধুদের মধ্যে এর খুব পপুলারিটি, ও বেশ দু চারটে খারাপ বক্তব্য পেশ করে, বেশ একটা মজা করে, নিজেকে একটুখানি একটু ভীষণ কুল, যেটা তোমাদের কথা কুল দেখানোর চেষ্টা করে। এইটাই কোনো বাহাদুরি নেই। বাহাদুরি আছে তোমরা তোমাদের ভেতরকার সিংহটাকে যখন দেখাতে পারবে। স্বামীজির একটা গল্প আছে হরিনামের সিংহটি, জানো তো? জানো তোমরা? হরিনামের সিংহটি গল্পটিতে স্বামীজি বলছেন এক সিংহী একবার একটি গ্রামের উপরে খাদ্যের সন্ধানে আক্রমণ করে। সেই সিংহীটি ছিল গর্ভবতী। গ্রামের মানুষেরাও ভীষণভাবে একদম সাবধান হয়ে যায় যে একটা সিংহ পড়েছে, এই তো সব গরু ছাগল খেয়ে চলে যাবে, আমাদেরও খেয়ে নেবে। তারা নানান রকম টিন বাজিয়ে ঢোল বাজিয়ে সিংহটাকে তাড়া করে। সিংহটিকে তাড়া করে এবং ওই সিংহটি পালাতে গিয়ে তার সেখানেই সন্তান প্রসব হয়ে যায়। কিন্তু সিংহ তো ভয় পেয়ে গেছে, ঘুরে ওই তার বাচ্চাটির দিকে তাকানোর তার সময় নেই, গ্রামের লোকেরা আক্রমণ করবে, সে পালিয়ে যায়। ওই যে সিংহ শাবকটি, ও ধীরে ধীরে বড় হচ্ছে, দেখছে নদীর পাড়ে সবুজ ঘাসের ওপরে ভেড়া পাল ঘাস খেতে এসেছে। মা ভেড়া তার সঙ্গে ছোটো 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 বাচ্চারা আসছে, মা ভেড়া ঘাস খাচ্ছে আর ভেড়ার যে ছোটো ছোটো শাবকগুলো তারা মায়ের দুধ খাচ্ছে। ছোট্ট শাবক ও দেখছে, ও তো নিজেকে দেখতে পাচ্ছে না, ও দেখছে ভেড়ার শাবকগুলোকে, ওরাও ছোট, আমিও ছোট, তাহলে আমিও ভেড়া। সেও ভেড়ার দুধ খেতে শুরু করলো। আর মা ভেড়াটিও ছোট্ট বাচ্চা, তাদের মধ্যে ওই ব্যাপারটি আছে যে এই ছোট ছোট বাচ্চাগুলো আমার বাচ্চা, এ অন্যরকম হলেও ছোট, তো ও ভেড়ার দুধ খাচ্ছে। দিন কেটে যায়, ভেড়ার বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হলো, সিংহটিও বড় হলো। কিন্তু ও নিজেকে কখনো দেখেনি, ও সামনাসামনি ওর ভেড়ার যে ভাই বোন তাদেরকে দেখছে। ও ভাবছে আমিও এইরকম, আমার যেমন ছোটোখাটো চেহারা, সুন্দর লোমশ, সুইট একটা চেহারা, আমি ঘাস খাই, মায়ের কোলে চুপটি করে ঘুমাই, আমি এইভাবেই বড় হয়ে যাচ্ছি, বেশ ভালো আছি। কেন তাকে বলা হয়েছে তুমিও ভেড়া, মানে ও বুঝে নিয়েছে ও ভেড়া। এরপর একদিন সেই গ্রামে একটি সিংহের আক্রমণ হয়। যথারীতি গ্রামের লোকেরা ড্রাম, টিন, ধান এইসব নিয়ে তাড়া করেছে। সিংহটি যখন পালাচ্ছে, দেখছে মাঠের ওপর একটা ভেড়া, তার কতগুলো বাচ্চা এবং তার সঙ্গে একটা সিংহ, সেও পালাচ্ছে এবং সে মেয়ে মেয়ে করে ডাকতে ডাকতে পালাচ্ছে। সিংহটি তখন ভাবছে এই ভেড়ার যে মা ভেড়াটি, তার সঙ্গে তো তার যে ছোট ছোট বাচ্চা ভেড়াগুলো, সেটা তো বুঝতে পারলাম এইগুলো এ কি। দেখছে যে একটা তো সিংহ, তার নাম হরি। সিংহটি কি করলো, ছুটতে ছুটতে ওর সামনে গিয়ে দাঁড়ালো। আর এদিকে ওর মা আর ওর ভাই বোনেরা তো পালিয়ে গেছে, তারা তো ভেড়া। ও সামনে সিংহকে দেখে থরথর করে কাঁপছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু জানি না, আমাকে খেলে তুমি কতটুকু মাংস পাবে, আমাকে ছেড়ে দাও। সিংহ বলছে সোজা হয়ে দাঁড়াও, সিংহ বলছে সোজা হয়ে দাঁড়াও,
দেখো তো আমাকে, হ্যাঁ তুমি তো সিংহ, তুমি কি নিজেকে কখনো দেখেছো? না না, আমি বেড়া, আমি মায়ের সঙ্গে ঘুরে বেড়াই, কচি কচি ঘাস খাই, এই বেশ ভালো আছে। চলো, ওকে নিয়ে গিয়ে একটি বড় দিঘির সামনে দাঁড় করানো হলো। বলছে দেখো ছবি, এটা আমি। বলছে হ্যাঁ তুমি, জলে দেখা যাচ্ছে। এবার নিজেকে দেখো। নিজেকে যখন দেখছে বলছে এটাকে, বলছে এটাও তো তুমি। বলছে না, এটা তুমি। বলছে না না না, আমাকে এরকম দেখতে নয়, আমাকে ওই যে ভেড়া দেখেছিলে ওই রকম দেখতে। বলছে না না, এটা তুমি। এ দেখো আমি সিংহ, আমাকে এইরকম দেখতে। তুমিও সিংহ, তোমাকেও এরকম দেখতে। তুমি ঘাস খাও না, তুমি হচ্ছে বনের রাজা। রাজার মতো নিজেকে ভাবো, নিজেকে সিংহ ভাবো, গর্জন করো, তবে না চারিদিক তুমি জয় করতে পারবে। আজ থেকে ভুলে যাও তুমি ভেড়া, তুমি সিংহ, তুমি গর্জন করো, তুমি মাংস খাও, তুমি বনের ওপর রাজত্ব করো এবং আমার সঙ্গে বনে চলো। এই ঘাস খেয়ে মায়ের কোলে শুয়ে তোমার জীবন নয়। ঠিক সেই রকমই আমাদের ভেতরে যে সিংহটাকে স্বামীজি চিনতে বলছেন। আমরা বলে এই ছোট্ট জায়গার মধ্যে এই বেশ ভালোবাসি, এই একটুখানি কোথাও ফ্রি যদি ওয়াইফাই পেলাম, একটুখানি দেখে নিলাম, দুর্দান্ত কিছু পেয়ে গেলাম, কোথাও একটু কেউ নেট শেয়ার করলো, একটু সিনেমা দেখে নিলাম, বন্ধুদের সঙ্গে গিয়ে একটু মলে খেয়ে খেয়ে এলাম, দুর্দান্ত আছি। তোমরা এটা নও, আমরা এটা নই। স্বামীজি সেটা চিনিয়ে দিয়েছেন এবং তাই তিনি মানুষ হতে বলছেন। স্বামীজিকে তোমরা বেশি করে পড়ো, স্বামীজির মতো বন্ধু। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, এই রকম বন্ধু তুমি দ্বিতীয় কাউকে পাবে না। দুঃখে সুখে আনন্দে সাহসে ভয়ে যখনই তুমি কাউকে পাবে না, তুমি দেখবে তোমার পাশে দাঁড়িয়ে স্বামীজি জল জল করছেন। তার বাণীগুলো তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে এগিয়ে যেতে, তোমাকে জীবন যুদ্ধে অগ্রসর হতে সাহস যোগাচ্ছেন। তাই তোমরা নতুন যুবক ভাই বোনেরা আমার যারা রয়েছে, তাদের কাছে আমি বারবার করে আবেদন জানাচ্ছি, তোমরা স্বামীজিকে পড়ো, স্বামীজিকে ভালোবাসো, তবে নিজেকে জানতে পারবে, দেশকে ভালোবাসতে পারবে এবং দেশে এখন তোমাদের দেশের খুব প্রয়োজন। এই পর্যন্তই, ভালো থাকবে। আজকে সারাদিন খুব সুন্দর অনুষ্ঠান তোমাদের হবে আমি জানি।